পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোট কাল। কেন্দ্রগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ভবানীপুরে মমতা শুভেন্দু হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। আবারও শান্তি আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের অনুরোধ বিবেচনা করছে ইরান। তেহরানের নতুন প্রস্তাবে নাখোশ ট্রাম্প, জানালো মার্কিন গণমাধ্যম। 2025 সালে বৈশ্বিক সামরিক ব্যয় পৌঁছেছে $2,887 বিলিয়ন। 51% যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়ার খরচ। গবেষণা প্রতিষ্ঠান SIPRI এর বার্ষিক প্রতিবেদন। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। প্রথম শিরোনামে যেমনটি জানালাম, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোট গ্রহণ কাল। বুধবার 142টি আসনে ভোটাভুটি হবে, যা সকাল 7টা থেকে শুরু করে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে। মঙ্গলবার সকাল থেকে ইভিএম ডিস্ট্রিবিউশন সেন্টারগুলো থেকে ইভিএম মেশিন ও ভোট পরিচালনা সংক্রান্ত সরঞ্জাম নিয়ে নিজ নিজ বুথে রওনা দিয়েছেন নির্বাচনে নিয়োজিত কর্মীরা। নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত পশ্চিমবঙ্গ। গত 72 ঘণ্টায় রাজ্যের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি সহিংসতার ঘটনাও ঘটেছে। এবার বিধানসভা নির্বাচনের অন্যতম আলোচিত কেন্দ্র ভবানীপুর। এই আসনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। সোমবার প্রচারণা শেষ করেছে রাজনৈতিক দলগুলো, আর এর আগে গত 23 এপ্রিল প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হয় রাজ্য জুড়ে। আমরা পশ্চিমবঙ্গের বিধানসভা যে নির্বাচন, সে নিয়ে বিস্তারিত খবর জানবো। কলকাতায় যাচ্ছি, আমাদের সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায় অপেক্ষা করছেন আমাদের জন্য। সুকান্ত, মাত্রই দর্শকদের জানাচ্ছিলাম যে গেল 72 ঘন্টায় বেশ কিছু সহিংসতা হয়েছে। এই নির্বাচন ঘিরে বলা চলে উত্তপ্ত, বিশেষ করে যে ভবানীপুর, সেদিকেই বেশি নজর রাখছে, অন্যান্য দেশগুলোও নজর রাখছে এই নির্বাচনের দিকে। আপনি সব মিলিয়ে কি অবস্থা দেখছেন? বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী আসলে সেখানে কতখানি তৎপর? দেখুন, দ্বিতীয় দফার ভোট কিন্তু অবাধ এবং শান্তিপূর্ণ করা কিন্তু নির্বাচন কমিশনের কাছে একটা চ্যালেঞ্জের বিষয়। কিন্তু এই ভোটকে কেন্দ্র করে যে এই উৎসব মুখর যে বাঙালি, অর্থাৎ গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব ভোট, তাতে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী, সরকারি কর্মী এবং বেসরকারি লোক এই উৎসবের সঙ্গে যুক্ত, কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। আমাদের এখানে যে ইভিএম সিস্টেমটা রয়েছে, সেই ইভিএম সিস্টেমটা একবার দেখাই। এটা হচ্ছে একটা মডেল ইভিএম। এই ইভিএম মেশিনে যে কোনো বোতাম, অর্থাৎ প্রার্থীদের নির্দিষ্ট করে এখানে সিম্বল এবং নাম থাকবে। সেখানে এই বোতাম টেপার পরে এখানে ভিভিপ্যাট আছে, তার হচ্ছে একটা, যে তিনি যাকে ভোট দিলেন সেটা এখান থেকে তার একটা স্লিপ সেই চিহ্নের বের করে, এরপরে এই যে ব্যালটে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে টোটাল কত ভোট পড়লো, সেটাও কিন্তু এখানে দেখা যাবে। এই সিস্টেমটা কিন্তু এইবার সমস্ত বুথে করা হয়েছে, যেটা আগে এই যেটা ভিভিপ্যাট সব বুথে ছিল না, কিন্তু এইবার নির্বাচনে সমস্ত বুথে কিন্তু ভিভিপ্যাট করা হয়েছে। এবং যে ভেতরে স্ট্রং রুম রয়েছে, যেখানে এই মেশিন গুলো রাখা হয়েছে, তার জন্য সিসিটিভি পর্যন্ত আছে, যে স্ট্রং রুম থেকে কটা মেশিন বেরোলো এবং কিভাবে যাচ্ছে টোটাল প্রক্রিয়াটা। পুরো প্রক্রিয়াটি আসলে দেখভাল করার জন্য যে সকল ব্যবস্থা নেওয়ার প্রয়োজন সেটি নেওয়া হয়েছে, এবং দেখছিলাম আপনার মাধ্যমে সেখানকার ইভিএম মেশিনও দেখলাম। অনেক ধন্যবাদ আপনাকে সুকান্ত। শুধু ব্যালট পেপারেই নয়, এবার মিষ্টির দোকানেও ফুটে উঠেছে নির্বাচনী প্রতীক। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফাকে সামনে রেখে বামফ্রন্ট, কংগ্রেস, বিজেপি, তৃণমূল কংগ্রেস সহ প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতীকের অনুপ্রেরণায় বিশেষ মিষ্টি তৈরি করা হয়েছে। কলকাতার ঐতিহ্যবাহী এসব মিষ্টান্ন দোকানে এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে বলাই চলে। নিখুঁতভাবে তৈরি এসব থিম ভিত্তিক মিষ্টি ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। সারি সারি রঙিন ও বাহারি মিষ্টি, তবে শুধু স্বাদ নয়, নির্বাচনী প্রতীক থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হচ্ছে বিশেষ সন্দেশ, যেখানে ফুটে উঠেছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীকের নকশা। কলকাতার ঐতিহ্যবাহী মিষ্টান্ন প্রতিষ্ঠান বলরাম মল্লিক অ্যান্ড রাধারমন মল্লিক ভোটের মৌসুম উপলক্ষে এবার তারা নিয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। বামফ্রন্ট, কংগ্রেস, বিজেপি ও তৃণমূল কংগ্রেস সহ প্রধান দলগুলোর প্রতীককে কেন্দ্র করেই সাজানো হয়েছে এই বিশেষ মিষ্টির আয়োজন।
নির্বাচনী আবহে রাজনৈতিক দলের প্রতীক, জোড়া ফুল, পদ্ম, হাত এসব আকৃতি ও রঙের অনুপ্রেরণায় তৈরি করা হচ্ছে সন্দেশ। মিষ্টির রঙেও রাখা হয়েছে দলীয় প্রতীকের ছোঁয়া, যেমন ঘাসফুল শিবিরের জন্য সবুজ ও সাদা রং আর পদ্ম শিবিরের জন্য গেরুয়া রঙের সন্দেশ। দোকান কর্তৃপক্ষ বলছে এটা মূলত সৃজনশীলতা ও ঐতিহ্যের মিশেলে তৈরি একটি উদ্যোগ। ভোট উৎসবকে উদযাপন করতে এমন ব্যতিক্রমী আয়োজন। তবে রাজনৈতিক প্রতীককে মিষ্টির রূপ দেওয়ার এই ভাবনা ক্রেতাদের মাঝে বাড়তি আগ্রহ তৈরি করেছে। আমরা সবসময় চেষ্টা করি নতুন কিছু উপস্থাপন করতে। এবার নির্বাচনী থিমকে কেন্দ্র করে সন্দেশ তৈরি করেছি, যা মানুষের মধ্যে ভালো সাড়া পাচ্ছে। যেখানে দ্বিতীয় দফা ভোট সামনে রেখে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি, সেখানে ঐতিহ্যবাহী মিষ্টান্ন ভাণ্ডার নিয়ে এসেছে ভিন্নতার ছোঁয়া। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। ইরানের নতুন প্রস্তাবে নাখোশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং একাধিক মার্কিন গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। সোমবার প্রস্তাব দিয়ে জাতীয় নিরাপত্তা দলের সাথে ট্রাম্পের পর্যালোচনার কথা নিশ্চিত করেছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের অনুরোধে শান্তি আলোচনায় ফেরার কথা বিবেচনা করছে তেহরান, এমন মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সোমবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ হয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির। মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন পুতিন। প্রয়োজনে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় হস্তান্তর ও হেফাজতের প্রস্তাবও দেন। সেখানেই আরাকচি জানান, যুক্তরাষ্ট্রের অনুরোধে আলোচনার পথ খোলা রেখেছে তেহরান, তবে এখনও সিদ্ধান্ত নেননি। এদিকে হোয়াইট হাউস বলছে, ইরানের পাঠানো নতুন প্রস্তাব জাতীয় নিরাপত্তা দলের সাথে পর্যালোচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কি সিদ্ধান্ত হয়েছে স্পষ্ট করা না হলেও ট্রাম্প এটি নিয়ে বেশ অখুশি, এমন দাবি বিভিন্ন মার্কিন গণমাধ্যমের। আমি প্রেসিডেন্ট বা তার জাতীয় নিরাপত্তা দলের আগে এ বিষয়ে কিছু বলতে চাই না, তবে এটুকু বলছি, ইরানকে ঘিরে প্রেসিডেন্টের রেড লাইন খুব স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, নতুন প্রস্তাবে পরমাণু ইস্যুকে আলোচনার টেবিলে রাখতে চাইছে না তেহরান। জানিয়েছে, সংঘাত বন্ধের পর ওয়াশিংটন এ নিয়ে আলোচনায় রাজি থাকলে হরমুজ প্রণালী খুলে দেবে তেহরান। যুদ্ধ বন্ধের গ্যারান্টির শর্তে তেহরান নতুন চুক্তি চায় বলেও জানিয়েছে কয়েকজন কর্মকর্তা। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। হরমুজ প্রণালীকে পারমাণবিক অস্ত্রের সঙ্গে তুলনা করলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। হরমুজ প্রণালীর প্রসঙ্গ তুলে রুবিও দাবি করেছেন, পারমাণবিক অস্ত্রের মালিক হলে এই জলপথের মতো পুরো মধ্যপ্রাচ্যকে জিম্মি করে ফেলত ইরান। হরমুজ প্রণালী মূলত একটি অর্থনৈতিক পারমাণবিক অস্ত্রের সমতুল্য। ইরান সেটিকে বিশ্বের বিরুদ্ধে ব্যবহারের চেষ্টা করছে, আবার এটা নিয়ে বড়াইও করছে। তেহরানে বিলবোর্ড লাগিয়ে গর্ব করছে যে তারা বিশ্বের 25 বা 20% জ্বালানি জিম্মি করে রাখতে পারে। তাদের হাতে যদি পারমাণবিক অস্ত্র থাকতো, তাহলে পুরো অঞ্চলকে জিম্মি করে ফেলতো। হরমুজ প্রণালীতে আরও একটি ইরানের পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার আটকেছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, রোববার এমটি স্ট্রিম নামে ট্যাঙ্কারটি একটি ইরানি বন্দরে যাওয়ার চেষ্টা করলে তাদের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার QSS রাফায়েল পেরাল্টা সেটাকে থামিয়ে দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি জাহাজের একটি ছবি প্রকাশ করে সেন্টকম জানায়, হরমুজে চলমান মার্কিন সামুদ্রিক অবরোধের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আর জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী এমটি স্ট্রিম ইরানের পতাকাবাহী একটি অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার। সবশেষ 13 দিন আগে জাহাজটির দেখা মিলেছিল মালাক্কা প্রণালীতে। এর আগে ইরানের আরও দুটি তেলবাহী ট্যাঙ্কার আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জলদস্যুতার অভিযোগ তোলে তেহরান। বিশ্বজুড়ে বেড়েছে মারণাস্ত্রের লাগামহীন ব্যবহার। যুদ্ধ, সংঘাত আর ভূ রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত 2025 সালে বৈশ্বিক সামরিক ব্যয় পৌঁছেছে $2,887 বিলিয়ন, যা আগের বছরের তুলনায় 2.9% বেশি। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান SIPRI প্রতিবেদন বলছে, মোট সামরিক ব্যয়ের 51% করেছে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া। তালিকার শীর্ষ 5-এর বাকি দুই দেশ জার্মানি ও ভারত, এবং আগের বছরের তুলনায় 14% ব্যয় বেড়েছে ইউরোপের। এশিয়া ও ওশেনিয়া অঞ্চলে ব্যয় বৃদ্ধির হার 8% বেশি।
যুদ্ধ সংঘাত আর পরাশক্তিদের শক্তিমত্তা প্রদর্শনের বেপরোয়া প্রতিযোগিতার জেরে বিশ্বে অস্ত্রের ব্যবহার বেড়েই চলেছে। আন্তর্জাতিক গবেষণা সংস্থা সিপ্রির বার্ষিক প্রতিবেদন বলছে টানা 11 বছর ধরে বেড়েছে বৈশ্বিক সামরিক ব্যয়। 2025 সালে সামরিক খাতে মোট খরচ পৌঁছেছে $2,887 বিলিয়ন, যা বিশ্বের মোট জিডিপির 2.5%। 2024 সালের তুলনায় ওই বছর ব্যয় বেড়েছে 2.9%। এ সময় বৈশ্বিক মাথাপিছু সামরিক ব্যয় ছিল $352। আগের বছরের তুলনায় 7.5% কমলেও 2025 সালেও সর্বোচ্চ ব্যয়ের তালিকায় শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। $950 বিলিয়ন খরচ করেছে দেশটি। তালিকার 2 নম্বরে থাকা চীন $336 বিলিয়ন আর রাশিয়া $190 বিলিয়ন খরচ করেছে। এই 3 দেশই মোট খরচের 51% জন্য দায়ী। শীর্ষ বাকি 2 দেশ জার্মানি ও ভারতকে হিসাবে নিলে এ হার 58%। 2025 সালে ইউরোপের সম্মিলিত সামরিক ব্যয় ছিল $864 বিলিয়ন, এক বছরে বেড়েছে 14%। এর মধ্যে ন্যাটোভুক্ত 29 দেশের খরচ ছিল $559 বিলিয়ন। যুদ্ধ সংঘাতে জর্জরিত হলেও মধ্যপ্রাচ্যে গত বছর সামরিক ব্যয় বেড়েছে মাত্র 0.1%। এই অঞ্চলের মোট খরচা ছিল $218 বিলিয়ন। গাজায় আগ্রাসন বন্ধ হওয়ায় 2025 সালে সামরিক খাতে খরচ প্রায় 5% কমিয়েছে ইসরায়েল। এ সময় $48.3 বিলিয়ন ব্যয় করেছে তারা। একই সময়ে 5.6% কমে ইরানের ব্যয় দাঁড়িয়েছে $7.4 বিলিয়ন। যদিও দেশটির খরচের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা বিশ্লেষকদের। শীর্ষ 10-এ থাকা মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ সৌদি আরব। গত বছর 7% বেশি খরচ বেড়েছে তুরস্কের, যা পৌঁছেছে $30 বিলিয়ন। এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের দেশগুলো সম্মিলিতভাবে গত বছর ব্যয় করেছে $681 বিলিয়ন। শীর্ষ 5-এ থাকা এই অঞ্চলের 2 দেশ চীন ও ভারতের গত বছর সামরিক ব্যয় বেড়েছে উল্লেখযোগ্য হারে। 31 নম্বরে থাকা পাকিস্তান খরচ বাড়িয়েছে 11%। এছাড়া আফ্রিকা মহাদেশের দেশগুলো গত বছর সমরাস্ত্রের পেছনে ব্যয় করেছে $58.2 বিলিয়ন, যা আগের বছরের তুলনায় 8.5% বেশি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার পার্টিতে হামলার ঘটনায় সামনে এসেছে মজার এক ভিডিও। গোলাগুলির মাঝেও একেবারে নির্বিকারভাবে এই ভদ্রলোক খাবার উপভোগ করছিলেন। আশপাশে সবাই যখন প্রাণে বাঁচাতে টেবিলের নিচে আশ্রয় নিয়েছেন, তখনও তিনি সালাদ ভোজনে ব্যস্ত ছিলেন। তার এই মজার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সালাদম্যান হ্যাশট্যাগে ঠাট্টা চলছে। সেদিনে পার্টির আরও কিছু ঘটনাও জন্ম দিয়েছে হাস্যরসের। চলছে একের পর এক গুলি। ওয়াশিংটনের হিলটন হোটেলের বলরুমে তখন চরম বিশৃঙ্খলা। তবে তাতে কোনো মাথা ব্যথাই নেই এই ভদ্রলোকের। হট্টগোলের মাঝেও দিব্যি চালিয়ে যাচ্ছেন ভোজন পর্ব। শনিবার ওয়াশিংটনের একটি হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজের অংশ নিয়েছিলেন ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সহ শীর্ষ মার্কিন কর্মকর্তারা। হঠাৎ অনুষ্ঠানস্থলে হট্টগোল শুরু হয়। বলরুমের বাইরে শোনা যায় গুলির আওয়াজ। মুহূর্তেই টেবিলের নিচে মাথা লুকান মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি সহ অন্যরা। সবাই যখন নিরাপদ আশ্রয়ের খোঁজে, তখনও দিব্যি খাবারের টেবিলে মাইকেল গ্ল্যান্টোস ব্যস্ত ছিলেন সালাদ ভক্ষণে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় চারিপাশে হুড়োহুড়ির মাঝেও ধীরে সুস্থে ডিনারের প্রথম কোর্সটি সারছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পর বাতিল করা হয় অনুষ্ঠানটি। সার্ভ করা হয়নি ডিনারের মূল পর্ব। বাইরে বেরিয়ে এক সাক্ষাৎকারে মাইকেল জানান তার অভিজ্ঞতার কথা। আমি নিউ ইয়র্কের মানুষ। সাইরেন আর নানা তৎপরতা আমাদের জীবনের অংশ, তাই ভয় পাইনি, বরং কি হচ্ছে সেটা দেখতে চেয়েছিলাম। কেন অন্যদের মতো মাটিতে শুয়ে পড়েননি এমন প্রশ্নের উত্তরে সোজা সাপটা জবাব দেন মাইকেল। তার পিঠের সমস্যা আছে। এছাড়া নতুন টাক্সেডো পরে নোংরা মেঝেতে শোয়ার ইচ্ছেও ছিল না বলে জানান। ঘটনার পর সামাজিক মাধ্যমে সালাদম্যান হ্যাশট্যাগে শুরু হয় আলোচনা। চাপের মুখে তার শান্ত স্বভাবের প্রশংসা করেন অনেকেই। তবে শুধু মাইকেলই নয়, সেদিনের ডিনার পার্টির আরও এক নারীর কাণ্ডও ভাইরাল হয়েছে। ফুটেজে দেখা যায় টেবিল থেকে শ্যাম্পেইন ও ওয়াইনের 2টি বোতল বগল দাবা করেন তিনি। একই সময় শ্যাম্পেইনের বোতল হাতে ছবি তুলছিলেন আরও কয়েকজন। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ফার্স্ট লেডি মেলানিয়ার বয়সের পার্থক্য নিয়ে ঠাট্টা করে চরম বিপাকে পড়েছেন জনপ্রিয় মার্কিন উপস্থাপক জিমি কিমেল। গেল বৃহস্পতিবার এনবিসির
কমেডি টক শোর উপস্থাপক ঠাট্টা করে সম্ভাব্য বিধবা বলে আখ্যা দিয়ে বসেন ফার্স্ট লেডি মেলানিয়াকে। এমনকি বিধবা হিসেবে মেলানিয়া মনে মনে উৎফুল্ল, এমন মন্তব্য করেন কিমেল। ট্রাম্পকে হত্যা চেষ্টার পর তার ওই মন্তব্য নিয়ে এখন তোলপাড় চলছে। First Lady Melania is here. Look at Melania, so beautiful. Mrs. Trump, you have a glow like an expectant widow. You know, মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে নিজের অনুষ্ঠানে এমন ইঙ্গিতপূর্ণ ঠাট্টা করে আলোচনার জন্ম দেন উপস্থাপক ও কমেডিয়ান জিমি কিমেল। মার্কিন টেলিভিশন এবিসি নেটওয়ার্কের এই কমেডি ভিত্তিক টক শোতে রাজনীতি, বিনোদন ও সমসাময়িক গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকে হাস্যরসের মাধ্যমে তুলে ধরেন কিমেল। সেদিনও এর ব্যতিক্রম হয়নি। চিরচেনা মেজাজে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি মেলানিয়ার বয়সের পার্থক্য নিয়ে ট্রল করেন তিনি। ঠাট্টা করে বোঝাতে চান ট্রাম্পের যা বয়স তাতে হয়তো মেলানিয়া মনে মনে বিধবা হতে চান। কিমেলের এমন ঠাট্টার কদিন বাদেই হিলটন হোটেলে প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর হামলার ঘটনা ঘটে। ব্যাস, আর ঠেকাইকে। সাথে সাথে কিমেলের ঠাট্টা আর হত্যা চেষ্টার মাঝে সংযোগ খুঁজতে থাকে ট্রাম্প প্রশাসন। এক্স বার্তায় কিমেলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবিসি নিউজের প্রতি আহ্বান জানান ফার্স্ট লেডি মেলানিয়া। একই দাবি তুলে সামাজিক মাধ্যমে দীর্ঘ পোস্ট দেন ট্রাম্প। কিমেল ঠাট্টার ছলে প্রেসিডেন্টকে হত্যার আহ্বান জানিয়েছিলেন, তোলা হয় এমন অভিযোগ। জিমি কিমেল ঘৃণা ভরে ফার্স্ট লেডি মেলানিয়াকে সম্ভাব্য বিধবা বলে মন্তব্য করেছেন। কোনো সুস্থ বিবেকের মানুষ কিভাবে বলতে পারেন যে কোনো স্ত্রী তার প্রিয় স্বামীর হত্যাকাণ্ডে খুশি হবেন? এটা অবিশ্বাস্য যে আমেরিকান জনগণ রাতের পর রাত এসব গ্রহণ করছে। ট্রাম্প শিবিরের এমন অভিযোগের পর আত্মপক্ষ সমর্থনে মুখ খোলেন জিমি কিমেলও। হাস্যরসের মাধ্যমেই জানান তার করা ব্যঙ্গ মোটেই হত্যার আহ্বান ছিল না। খুবই হালকা মেজাজে তাদের নিয়ে রসিকতা করেছিলাম। বোঝাতে চেয়েছিলাম ট্রাম্পের বয়স প্রায় 80 বছর আর তার স্ত্রী মেলানিয়া আমার চেয়েও কম বয়সী। এটি কোনোভাবেই হত্যার আহ্বান ছিল না এবং তারা সেটি জানে। আমি বহু বছর ধরে গান ভায়োলেন্সের বিরুদ্ধে কথা বলে আসছি। অবশ্য এমন ঘটনা নতুন নয়। এর আগেও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার অপছন্দের বা সমালোচনামূলক অনুষ্ঠান বন্ধে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে চাপ প্রয়োগ করেছেন। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধে মধ্যস্থতা করলেও আফগানিস্তানের সাথে নতুন করে সংঘাতে জড়িয়েছে পাকিস্তান। আফগানিস্তানে তালেবান সরকারের অভিযোগ, যুদ্ধবিরতি ভেঙে দেশটির কুনার প্রদেশের একটি বিশ্ববিদ্যালয়ে মিসাইল ছুড়ে হামলা চালিয়েছে পাকিস্তান। কমপক্ষে 7 জন নিহত, 85 জন আহত হয়েছে বলেও জানা যায়। তবে বিশ্ববিদ্যালয়ে হামলার অভিযোগ ইসলামাবাদ অস্বীকার করেছে। দেশটির পাল্টা অভিযোগ, দক্ষিণ ওয়াজিরিস্তান প্রদেশে তালেবান যোদ্ধাদের বন্দুক হামলায় কমপক্ষে 3 জন আহত হয়েছে। গেল মার্চে চীনের মধ্যস্থতায় দুদেশের মধ্যকার সংঘাত থেমেছিল। নর্দমা থেকে ধরা পড়লেন মেক্সিকোর আলোচিত ড্রাগ লর্ড এল হার্দিনেরো, যার মাথার মূল্য 50 লাখ মার্কিন ডলার নির্ধারণ করেছিল যুক্তরাষ্ট্র। মেক্সিকোর কুখ্যাত হালিস্কো কার্টেলের টপ কমান্ডারদের একজন এই হার্দিনেরো ওরফে ওদিয়াস ফ্লোরেস সিলভা দীর্ঘদিন ধরেই গা ঢাকা দিয়েছিলেন নিরাপত্তা বাহিনীর চোখে ধুলো দিয়ে। এবার কোনো রকম গুলি না ছুড়েই তাকে গ্রেফতারে সক্ষম হয়েছে স্পেশাল ফোর্স। ময়লাচ্ছন্ন নর্দমা, তার ভেতর থেকেই বেরিয়ে আসছেন দাগী অপরাধী। কোনো গোলাগুলি কিংবা হাতাহাতি ছাড়া এভাবেই গ্রেফতার করা হয় মেক্সিকোর সবচেয়ে কুখ্যাত মাদক সম্রাটদের একজন এল হার্দিনেরোকে। পশ্চিম মেক্সিকোর নায়ারিতে রাজ্য, যেখানে একটি রিসোর্টে আশ্রয় নিয়েছিলেন এল হার্দিনেরো। 60 জন বন্দুকধারী আর 30টি পিকআপ ট্রাক সহ রীতিমতো একটি বহর সুরক্ষা দিচ্ছিল তাকে। অবশ্য এই গোপন অবস্থানের সন্ধান পেয়ে যায় মেক্সিকো কর্তৃপক্ষ। সোমবার এল হার্দিনেরোকে ধরতে বিশেষ অভিযান শুরু করে মেক্সিকান নেভির স্পেশাল ফোর্স। টের পেলে হার্দিনেরোর রক্ষীরা নিরাপত্তা বাহিনীর মনোযোগ অন্যদিকে সরাতে ছত্রভঙ্গ হয়ে যায়। ঠিক এ সময়ে পাশের একটি নর্দমায় লুকানোর চেষ্টা করে অপরাধী, যদিও তা ধরে ফেলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। অভিযানে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করে মার্কিন কর্তৃপক্ষ, দিয়েছে এরিয়াল সার্ভেইলেন্স সুবিধাও। কর্তৃপক্ষের দাবি, এই অভিযানে একটি গুলিও ছুটতে হয়নি নিরাপত্তা বাহিনীকে। আটকের পর এল হার্দিনেরোকে নেওয়া হয়েছে রাজধানীতে। তবে তার বিচার মেক্সিকোতে সম্পন্ন হবে কিনা তা নিশ্চিত নয়, কেননা প্রত্যর্পণ চায় যুক্তরাষ্ট্র। এল হার্দিনেরোর আসল নাম ওদিয়াস ফ্লোরেস সিলভা, যিনি হালিস্কো নিউ জেনারেশন কার্টেলের টপ কমান্ডারদের একজন। গেল ফেব্রুয়ারিতে এক অভিযানে গ্যাং লিডার এল মেনসো নিহত হওয়ার পর তাকেই ভাবা হতো পরবর্তী উত্তরসূরি। এল হার্দিনেরোকে ধরতে $5 মিলিয়ন বাউন্টি ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। অনিক রহমান,
যমুনা নিউজ। ইন্দোনেশিয়ায় 2 ট্রেনের সংঘর্ষের ঘটনায় প্রাণহানি বেড়ে 14 জনে দাঁড়িয়েছে। সোমবার স্থানীয় সময় রাতে রাজধানী জাকার্তার উপকণ্ঠে বেকাসি তিমুর স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। স্টেশনটির একটি কমিউটার ট্রেন আগে থেকেই দাঁড়িয়েছিল। একই লাইনে পেছন থেকে আরেকটি ট্রেন আসলে সেটি কমিউটার ট্রেনটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে বেশ কয়েকজনের মৃত্যু হয়। আর ট্রেন দুটির ভেতরে বহু যাত্রী আটকে পড়েন, প্রায় 100 যাত্রী আহত হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই শঙ্কা করা হচ্ছে। যদিও দুর্ঘটনার কোনো কারণ এখনও জানা যায়নি, জানতে তদন্ত চলছে। পুরনো অবকাঠামো হওয়ায় ইন্দোনেশিয়ায় প্রায় রেল দুর্ঘটনা হয়ে থাকে। দক্ষিণ সুদানে একটি বিমান বিধ্বস্ত হয়ে 14 জনের প্রাণ গেছে। আকাশযানটির আর কোনো আরোহী জীবিত নেই। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। দুর্ঘটনায় পতিত বিমানটি সেসনা মডেলের 13 যাত্রী সহ এতে পাইলট ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রতিকূল আবহাওয়া দৃষ্টিসীমা কমে যাওয়ায় বিমানটি রাজধানী জুবা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে দুর্ঘটনার কবলে পড়ে। নিহতদের মধ্যে 2 জন কেনিয়ার নাগরিক, বাকিরা দক্ষিণ সুদানের। বিমানটি ইয়েই শহর থেকে জুবা আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিল। এই ছিল যমুনা আইডেস্কে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।